সচিবালয়ে মন্ত্রিসভার নতুন দায়িত্বপ্রাপ্তরা। অনিয়ম দুর্নীতি হলে জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস এলজিআরডি মন্ত্রী। গণমাধ্যমের সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী। সংবাদ মাধ্যম বা অন্যান্য মিডিয়া এটাও মানতে হবে যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা ও যোগ্যতাই হবে পদোন্নতির মাপকাঠি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার, বললেন বিরোধী দলীয় নেতা। একটি দেশকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েবের অভিযোগ। রাজধানীতে চিকিৎসকদের উপর হামলার মূল পরিকল্পনাকারী সানি গ্রেফতার। পুলিশের দাবি, বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকা করে চাঁদা দাবি করত সংঘবদ্ধ চক্রটি। দেশের বিভিন্ন ধর্নাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দায়িত্ব গ্রহণ করেছেন নতুন 6 মন্ত্রী প্রতিমন্ত্রী। দায়িত্ব পেয়ে জনগণের পক্ষে কাজ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা। এলজিআরডি মন্ত্রী ডক্টর মঈন খান বলেছেন, দরিদ্র তৃণমূলের মানুষের উন্নয়নই তার লক্ষ্য। তথ্যমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার উপর জোর দিয়েছেন। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করার কথা বলেছেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে বাবার সূত্রে মন্ত্রিত্বের ঝাঁজ আগেই পেয়েছেন। সেই ধারাবাহিকতায় আন্দালিব রহমান এবার প্রথমবারের মতো পেলেন মন্ত্রিত্বের স্বাদ। তথ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে সচিবালয়ে বৈঠক করলেন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের প্রধান ও কর্মকর্তাদের সাথে। প্রথমবার মন্ত্রী হওয়া সাচিংপ্রু জেরিকে বরণ করে নেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে বিএনপির 4 সরকারের মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জনকারী বর্ষিয়ান ডক্টর আব্দুল মঈন খান সাত সকালে এসেই জেনে নেন মন্ত্রণালয়ের কার্যক্রম। প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিঙ্কনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণ করে 4 মন্ত্রী ও প্রতিমন্ত্রী কিভাবে মন্ত্রণালয় সামলাবেন এবং কোন কোন খাতে গুরুত্ব দিবেন জানান সেই লক্ষ্যের কথা। আমরা এই মন্ত্রণালয়কে যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমাদের সেবা যখন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবো, আমি বিশ্বাস করি সেদিন আমরা সফল এবং আমাদের সরকার সফল হবে, আমাদের প্রধানমন্ত্রী। স্বীকার করতেই হবে যে সংবাদ মাধ্যম গত 17 বছরও হাত বেঁধে দেওয়া সাংবাদিক, তার মধ্যে থেকেও আমরা যতগুলি খবর পেয়েছি বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা জায়গা আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। হেলথ ট্যাক্সকে 90% জনগোষ্ঠী উপলব্ধি করতে হবে, 90% উপলব্ধিটাকে হেলথ ট্যাক্স উপলব্ধি করতে হবে এবং সবাইকে উপলব্ধি করতে হবে উইদিন স্টেট সভারেন্টি ফার্স্ট প্রায়োরিটি, এখানে নো কম্প্রোমাইজ সেটা নিয়ে। প্রথিত যশা ওলামায়ে কেরাম যারা আছেন, বিভিন্ন মতের যারা আছেন, সেটার সহাবস্থান নিয়েই বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্মীয় মূল্যবোধগুলো এখানে ওয়ার্ক করে। শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মাবলম্বীও যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা আপনার ধর্মীয় গুরু আছেন, তাদের কাছে আসলে যাওয়াটা আমারই জিম্মেদারি। বিএনপি সরকারের 6 মাসে রদবদলে বড় পরিবর্তন হয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে। মন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আর মন্ত্রী আফরোজা খানম দায়িত্ব পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের। নতুন দায়িত্ব পেয়ে 6 মাসের অভিজ্ঞতা নিজ নিজ মন্ত্রণালয়ে কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন তারা। আমি যতক্ষণ ছিলাম, আমি আমার সমস্ত চেষ্টা, আমার মেধা দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। খাদ্য মানুষের মৌলিক চাহিদা, কর্ম দিয়ে সেটা যেন করতে পারে, মেধা দিয়ে সেটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। আমাদের বিমানের যাত্রী সেবায় যাতে কেউ না বলতে পারে যে আমরা আগের মতোই আছে, আমাদের কোনো চেঞ্জ হয় নাই। আমরা যাত্রী সেবাটা ভালো দিতে চাই। সিভিল এভিয়েশনের যে সমস্ত কাজগুলি করা দরকার সেটা
একটু তড়িৎ গতিতে করা। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সততা ও নিষ্ঠার সাথে মন্ত্রণালয় পরিচালনা ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। সেগুলি আপনার আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পুরোপুরি না হলেও বিমানের হয়রানি কিছুটা বন্ধ করেছে সরকার। যারা দায়িত্ব পালন করবেন না তাদের চলে যেতে হবে বলে সতর্ক করেছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ের দায়িত্বের প্রথম দিন গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন মন্ত্রী। বলেন, যারা ভালো কাজ করবেন তাদের পুরস্কৃত করা হবে। জানান, সবাইকে সাথে নিয়ে বিমানকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে কাজ চলছে। রশিদুজ্জামান বলেন, অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর ডিসেম্বরে তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং এর চেষ্টা করবে সরকার। বিমানের দুর্নীতি তদন্তে দুদকের সাথে যোগাযোগ হয়েছে বলেও জানান মন্ত্রী। বলেন, বিমান সংকটের কারণে মধ্যপ্রাচ্যে চাহিদা অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা যাচ্ছে না, এজন্য নতুন বিমান কেনা হচ্ছে। ডিসেম্বরে বহরে যুক্ত হবে লিজ নেওয়া 10টি বিমান। যাতে না হয়, আমাদের কমিটমেন্ট ছিল যে যাত্রীদের ব্যাগেজ যাতে কাটা না হয়। আল্লাহর রহমতে বন্ধ হয়েছে, বডি অন ক্যামেরা দিয়ে বন্ধ করা হয়েছে। আমাদের থার্ড টার্মিনাল শুরু হলেই আমরা বাজেট এয়ারলাইনের চিন্তা করেছি। সেক্রেটারি সাহেবের সঙ্গে বসে প্রত্যেকটি টিম তৈরি করে আমরা এই মিনিস্ট্রিকে এমনভাবে তৈরি করব যাতে সবাই মনে করে যে দিস এ ক্লাসিক মিনিস্ট্রি। পদোন্নতির বেলায় রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থাকতে নৌ ও বিমান বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অফিসারদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাই হবে পদোন্নতির মাপকাঠি। সকালে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেন নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর। এই পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান 1971-এ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণ করেন। বলেন, সশস্ত্র বাহিনীর সকল বীর সেনানীর আত্মত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। এ সময় পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে নৌ ও বিমান বাহিনী। নির্বাচনী পর্ষদ সূচনার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 5 আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদ বিদায় হয়েছে, কিন্তু দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত সেমিনারে এই অভিযোগ করেন তিনি। হুঁশিয়ারি দেন, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই বিতাড়িত করবে। আর ডাক্তার শফিকুর বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকেও গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। 24-এর পরে আমরা মনে করেছিলাম ফ্যাসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে।
দেশের নানা সংকটের মধ্যে সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেছেন, বর্তমান সংকটের বড় একটি কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এর প্রভাব পড়েছে দেশের গ্যাস ও এলএনজি সরবরাহে, যার ফলে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও কলকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সময় তিনি বলেন, সংকটের মধ্যে সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। এই সরকার জনকল্যাণে সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মদিবস শুরু করেছেন নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গার্ড অব অনার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই প্রথম দিনের কার্যক্রম শুরু করেন রাষ্ট্রপতি। এর আগে বেলা 11টায় হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেয়। বঙ্গভবন শতবর্ষ পুরনো এই ভবনের সাথে জড়িয়ে রয়েছে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের নানান ইতিহাস। সেই কালের সাক্ষী ইমারতের দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বরণ করতে সকাল থেকে নানা প্রস্তুতি। বেলা 11টার দিকে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে আসেন রাষ্ট্রপতি। তাকে বরণ করে নেয় অশ্বারোহী দল। ভেতরে তখন অপেক্ষায় প্রেসিডেন্ট রেজিমেন্ট। তাদের একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন গার্ড অফ অনার দেয় বঙ্গভবনের নতুন কর্তাকে। এরপর বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গেও। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মজুদ থাকা সত্ত্বেও রোগীকে স্যালাইন সরবরাহ না করায় নওগাঁ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের উপর ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনিয়ম ধরা পড়ার পর নিজের পকেট থেকে রোগীকে স্যালাইন কেনার টাকা দেন তিনি। সকালে নওগাঁ জেনারেল হাসপাতালের আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসি ও রান্নাঘর ঘুরে দেখেন তিনি। রোগীদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। টানা 1 ঘন্টার পরিদর্শন শেষে তত্ত্বাবধায়কের কার্যালয়ে গিয়ে অনুপস্থিত চিকিৎসকদের মোবাইল নম্বরে কল করে ব্যাখ্যা চান মন্ত্রী। পরে অনিয়মের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করেন তিনি। সাংবাদিকদের বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। শিগগিরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যাসহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হবে। প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 50 শয্যা করে ডায়ালিসিস প্রতিস্থাপন করতে যাচ্ছি, যাতে করে টার্সিয়ারি লেভেলে এখান থেকে ঢাকায় রোগীদের না যেতে হয়। এখানেও প্রত্যেক এই হাসপাতালে 50টা ডায়ালিসিস মেশিন আসবে অতি সত্বর। আমরা টেন্ডার প্রসেস শুরু হয়ে গেছে। আর জেলা হাসপাতালের জন্য 10টা, তার মানে মোট ডিস্ট্রিক্ট লেভেলে 60টা ডায়ালিসিস মেশিন আছে। কারিগরি শিক্ষা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত খাত। এই সেক্টর ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। রাজধানীর সোবহানবাগে দক্ষ উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ শীর্ষক জাতীয় সংলাপে তিনি বলেন, আগামীর বাংলাদেশকে দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে পলিটেকনিক ও ভোকেশনাল শিক্ষায় গুরুত্ব দিতে হবে। অথচ পলিটেকনিক ও ভোকেশনাল সেক্টরগুলোতে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় সিট খালি থাকছে, যার ফলে বিশাল জনগোষ্ঠীর কোনো কারিগরি দক্ষতা নেই উল্লেখ করে মন্ত্রী বললেন, দক্ষতা না থাকায় বিভিন্ন দেশে কাজের বিশাল সুযোগ হাতছাড়া হচ্ছে। স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব দিতে হবে, বাড়াতে হবে ভাষাগত দক্ষতা। আর এই 6 মাসে কারিগরি শিক্ষা কিছু দিতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। আমাদের কারিকুলাম আমি নিজেই বুঝি না যে এই কারিকুলাম কিভাবে চলে। এটা অবসলিউট হয়ে গেছে। গতানুগতিক যা ছিল তাই, জাস্ট টাইম পাস। এই টেকনিক্যাল এডুকেশন সেক্টর ইজ দ্য মোস্ট নেগলেক্টেড সেক্টর। আমরা চাই অ্যাকশন, জাস্ট সিম্পল। আমাদের অ্যাকশন নিতেই হবে, কোনো বিকল্প নেই। এই সেক্টর ছাড়া বাংলাদেশকে ডেভেলপ করতে পারবেন না।
মাদক সেবনে বাধা দেয় রংপুরের জেলা স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা ও 2 সন্তানকে হত্যা করা হয়েছে বলে দাবি পুলিশের। এরই মধ্যে অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ ব্রিফিংয়ে জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদে মাদক সেবন করছিল 2 যুবক। এ ঘটনায় বাধা দেয় প্রধান শিক্ষককে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। আর বিষয়টি যেন জানাজানি না হয় এবং হত্যাকারীদের যাতে কেউ শনাক্ত করতে না পারে সেজন্য বাড়ির অন্যদেরও খুন করে অপরাধীরা। নিহতদের পরিবার জানায়, কারোর সাথে শিক্ষক কিংবা তার পরিবারের বিরোধ ছিল না। নিহত প্রীতিলতার বোন পূজা জানান, পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে না পেরে রাতেই স্বামীকে নিয়ে তিনি ওই বাড়িতে যান। প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান, পরে পাশের বাসার ভেতর দিয়ে বাড়িতে ঢুকে দেখেন সব এলোমেলো। পরে খবর দেয়া হয় পুলিশকে। বাড়ির বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, 2 ছেলে মেয়ের মরদেহ। মেয়ে প্রার্থী চক্রবর্তী মাস্টার্স কমপ্লিট করেছে। ছেলে প্রিয়ম জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র ছিল। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিং এর উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। এদিকে জামালপুরে ভাড়া বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী কাউসার আহমেদ। সকালে শহরের শেখের ভিটা এলাকার একটি বহুতল ভবনের 5ম তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ইশরাত জাহানের মরদেহ। পুলিশ জানায়, ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল আর ফ্ল্যাটের একটি কক্ষে গতকাল থেকেই 2 শিশু সন্তান আটকে ছিল। সকালে শিশুরা জানালা দিয়ে বাইরের লোকজনের কাছে পানি চেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। 999-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে তালা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে ইশরাতের মরদেহ উদ্ধার করা হয়। ওনার স্বামী কাউসার আহমেদ শাওন, তাকে আমরা এখন বুঝতে পাইনি। এই বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি এবং প্রকৃত ঘটনা কি, আসলে কি ঘটনা ঘটেছিল গত রাত্রে বা তার আগে, এই বিষয়টা আমরা এখনো নিশ্চিত না। তবে ধারণা করা হচ্ছে এটা হত্যাকাণ্ড। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার আসাদুর রহমান ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার আমিনুল হকের উপর হামলার মূল পরিকল্পনাকারী সহ 2 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ডিবি প্রধান জানান, চক্রটি সমাজে প্রতিষ্ঠিত পেশাজীবীদের টার্গেট করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। চক্রের মূল হোতা সানি ও সহযোগী লাবিবকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামি সানি মূলত হুন্ডি ব্যবসায়ী। সিঙ্গাপুরে থাকাকালীন প্রায় 5 কোটি টাকা প্রতারিত হয়। ক্ষতি পুষিয়ে নিতে সানি 7 জনের একটা গ্রুপ তৈরি করে। এই গ্রুপে সমাজের পেশাজীবী উচ্চবিত্তদের তালিকা করে। সংঘবদ্ধ চক্রটি ঢাকা মেডিকেল ও আনোয়ার খান মেডিকেল কলেজের 2 জন অধ্যাপকের কাছে $15,000 চাঁদা দাবি করে। ব্রিফিংয়ে আরও জানানো হয়, চিকিৎসক 2 জনের উপর হামলার ঘটনায় ইভান ও জীবন নামের 2 যুবক আগে থেকেই কারাগারে আছেন। ইভানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইভান স্বীকার করে যে তারা একটি গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় সবার আগে দেশের মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট সমাধান বিষয়ক এক আলোচনা সভায় তিনি যোগ দেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন দেখবে বাংলাদেশের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে এই সমস্যার সমাধান খুঁজছে, তখন তারাও ইতিবাচক ভূমিকা রাখবে। আইনমন্ত্রী জানান, এই সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি জাতীয় কমিটি গঠন করেছেন। দেশ বিদেশের বিশ্লেষকদের সাথে নিয়মিত যোগাযোগ করছে এই কমিটি। আর দেশের রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব। রোহিঙ্গা ইস্যুতে অ্যাড্রেস করেছেন, পরবর্তী সরকারগুলো সেইভাবে অ্যাড্রেস করেননি বা করতে পারেননি। তবে সবার আগে যাদের বোঝাতে হবে সেটা হলো আমার বাংলাদেশের জনগণকে এক কাতারে দাঁড়াতে হবে। রোহিঙ্গাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন সম্পূর্ণ মানবিক মূল্যবোধের জায়গা থেকে।
10 বছরে রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি, সমস্যা যেন আরও দীর্ঘায়িত না হয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে ডিক্যাব ও অক্সফাম আয়োজিত রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। বলেন, সংকটের 1 দশক পূর্ণ হলেও স্থায়ী সমাধান মেলেনি। দ্বিপক্ষীয় বহুপক্ষীয় উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবাসনে কাজ করবে বাংলাদেশ। প্রতিমন্ত্রী বলেন, মানবিক সহায়তা দিয়ে গেলেও সংকটের সমাধান বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তিনি। সংকটের উৎপত্তি মিয়ানমারে উল্লেখ করে বলেন, এর টেকসই সমাধানও তাদেরকেই খুঁজে বের করতে হবে। Bangladesh will continue to pursue a dignified and sustainable return of the Rohingyas through both bilateral and multilateral engagements. But humanitarian generosity must not become an excuse for international inaction. Bangladesh can provide shelter, Bangladesh can provide humanitarian assistance, Bangladesh can help preserve dignity, but Bangladesh cannot resolve a crisis that Bangladesh did not create. লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি বিধান চন্দ্রের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অপর 2 আসামি বিধানের বাবা মাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার চার্জশিট গঠনের 6 কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা করলেন আদালত। সকালে জেলা দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। এর আগে 3 আসামিকে আদালতে হাজির করা হয়। গত 15 জুন নিখোঁজ হয় ফলিমারি গ্রামের 7 বছর বয়সী শিশু নন্দিনী রায়। পরদিন একটি ক্ষেত থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেই সংঘর্ষ বাঁধে। আহত হন 18 পুলিশ সদস্য সহ অন্তত 30 জন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ি সহ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় আদিতমারি থানার ওসিকে। প্রতিবেশী বিধানচন্দ্র ও তার বাবাকে আসামি করে মামলা করে নন্দিনীর পরিবার। মৃত্যুদণ্ড তার দিয়েছে, তার বাবা মার যা সাজাপ্রাপ্ত দিয়েছে তাতে আমরা খুশি। মৃত্যুদণ্ড তো দিয়েছে, তাতে দ্রুত যাতে কার্যকর হয় এই অপেক্ষায় আমরা আছি। 6 কার্যদিবসের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য গ্রহণ শেষ করে আজকে বিজ্ঞ আদালত এটার রায় ঘোষণা করেছেন এবং রায়ে 1 নম্বর আসামি যিনি হত্যাকারী সেই ছেলে বিধানচন্দ্র তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরার জন্য আদেশ দিয়েছেন এবং তার সঙ্গে অর্থদণ্ড আছে। এবং আর যে 2 এবং 3 নম্বর আসামি অর্থাৎ ওই বিধানের বাবা মা তারা এই লাশটাকে গুম করার জন্য সহায়তা করেছিল, সেটা প্রমাণিত হয়। তাদেরকে 5 বছরের করে সশ্রম কারাদণ্ড এবং তার সঙ্গে অর্থদণ্ড প্রদান করেছে। রাজধানী সহ আশপাশের কয়েক জেলা ও চট্টগ্রামে গ্যাস সংকটে ভোগান্তি এখনও কাটেনি। নরসিংদীতে ঘোড়াশাল পলাশ সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস দেয় আবাসিক ও বাণিজ্যিক সংযোগে সরবরাহ একেবারেই কম এবং মাসখানেকেরও বেশি সময় ধরে তীব্র গ্যাস সংকটের কারণে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। বিকল্প জ্বালানি দিয়ে উৎপাদন চালু রাখতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। আর গ্যাসের চাপ কম থাকায় সিএনজি পাম্প বন্ধ। রান্না খাওয়া নিয়েও চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা। নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের চাপ কিছুটা বাড়লেও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। একই চিত্র চট্টগ্রামেও ভোগান্তিতে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। 1-2 দিন হইলেও মানে 2-4 ঘন্টা পরে আবার এই জিরোতে এসে পড়ে। আমার ফ্যাক্টরিটা 20 দিন যাবত বন্ধ, এর মধ্যে 2 দিন চালাইতে পারছি রাত্রে বেলা শুধু। আমরা কাজ করতে পারতেছি না, আমাদের অনেকের প্রোডাকশন দিতে পারছি না। আমরা স্বাভাবিক সময় 15 পাইতাম, কিন্তু এখন পাচ্ছি 2 দিয়ে সাধারণ কাস্টমারের চাহিদা পূরণ করা যাচ্ছে। 5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছি, কোনো গাড়ির গ্যাস নাই। গ্যাসের প্রচুর সংকট, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় লাগে, তবুও গ্যাস পাওয়া যায় না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত মানববন্ধনে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাট বন্ধে 10 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতারা। বক্তারা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত কোনো মুনাফার ক্ষেত্র নয়, এটি জনগণের মৌলিক অধিকার। নবায়নযোগ্য বিদ্যুতের বেঞ্চমার্ক মূল্যহার গণশুনানির ভিত্তিতে নির্ধারণ এবং ক্যাবের প্রস্তাব অনুযায়ী মূল্য পরিবর্তনের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত সক্ষমতা এবং অযৌক্তিক ব্যয় বন্ধ না করে বারবার মূল্যহার বাড়ানো সাধারণ মানুষের উপর অন্যায়। সরকারি বেসরকারি খাতে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি জ্বালানি অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান বক্তারা। এই ছিল আমার কাছে।